হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। সর্বদা তোমাদের সাথে, তোমাদের পাশে। 2026 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের আগাম শুভেচ্ছা ও শুভকামনা জানাই। তোমাদের সারা বছরের প্রস্তুতি ভীষণ ভালো হোক, তোমরা সুন্দরভাবে প্রতিটি সাবজেক্ট প্রস্তুত করো। তো চলো, আমি আমার চ্যানেলে ফিজিক্যাল সায়েন্সের যে তোমাদের জন্য গ্যাসের আচরণ চ্যাপ্টার ক্লাস শুরু করেছি অলরেডি। ইতিমধ্যে আমি তোমাদের দুটো ভিডিও দিয়ে দিয়েছি, দুটো ক্লাস করেছি। একটি বয়েলের সূত্র এবং তার সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত তথ্য নিয়ে একটি ভিডিও, আরেকটি ভিডিওতে চার্লসের সূত্র এবং তার সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত তথ্য নিয়ে এবং গাণিতিক সমীকরণ নিয়ে দ্বিতীয় ভিডিও। আজকে আমি গ্যাসের আচরণের থার্ড ক্লাস করছি, বয়েল ও চার্লসের সমন্বয় সমীকরণটা প্রতিষ্ঠা করব এবং তারপরে সেই প্রতিষ্ঠিত সমন্বয় সমীকরণ ব্যবহার করে আমি গাণিতিক সমস্যার সমাধানও করব। ঠিক আছে, আমি তোমাদের বড় ভিডিও দিচ্ছি না, তোমাদের দেখতেও অসুবিধা হবে, বুঝতেও অসুবিধা হবে, যে কারণে ছোট ছোট ভিডিও দিচ্ছি, তাতে তোমাদের অল্প সময়ের মধ্যে তোমরা তোমাদের ফ্রি টাইমে দেখে নিতে পারবে। তো চলো, আজকের টপিক বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র প্রতিষ্ঠা ও সেটা ব্যবহার করে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান। ধরা যাক, ভালো করে বুঝে নিও, ধরা যাক যে একটি গ্যাসের আয়তন সমান ভি, প্রযুক্ত চাপ সমান পি এবং উষ্ণতা সমান টি। এটা প্রথমে ধরে নিলাম। এইবার দেখো, নেক্সট লিখছি বয়েলের সূত্রানুযায়ী। তোমরা অলরেডি দেখেছো, তোমরা জানো বয়েলের সূত্রানুযায়ী আমরা লিখতে পারি ভি প্রপোর্শনাল টু 1/p যখন টি এবং গ্যাসের ভর এটা ব্র্যাকেটে এম লিখলাম, এম স্থির। গ্যাসের ভর তো সবসময় স্থির, তোমরা জানো। আবার চার্লসের সূত্রানুযায়ী আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ভি প্রপোর্শনাল টু টি। এই কথাগুলো কিন্তু ডান দিকে লিখতে হবে, বাদ দিলে চলবে না। যখন পি এবং গ্যাসের ভর এম স্থির। তাহলে দেখো, বয়েল আর চার্লসের সূত্র, দুটো সূত্রের ক্ষেত্রে গ্যাসের ভর কমন, যেটা স্থির থাকে। এখন বয়েলের সূত্র অনুযায়ী পেলে কি, ভি প্রপোর্শনাল 1/p, অর্থাৎ গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক। আর চার্লসের সূত্রে আমরা জানি গ্যাসের আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক। এখন যৌগিক ভেদের নিয়ম অনুসারে, তোমরা অঙ্কে শিখেছো যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা তাহলে কি লিখতে পারি? যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী ভি প্রপোর্শনাল টু 1/p, আবার ভি প্রপোর্শনাল টু টি। সুতরাং যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি ভি প্রপোর্শনাল টু টি/p। অবশ্যই কথাটা ডান দিকে লিখবে যখন প্রত্যেকেই পরিবর্তনশীল। অর্থাৎ এতক্ষণ যারা ধ্রুবক ছিল তারা প্রত্যেকেই যখন পরিবর্তনশীল। ক্লিয়ার? বা ভি সমান কে ইন্টু টি/পি। যখনই জেনে রাখো এই কথাটা, যখনই সমানুপাতিক, এই যে চিহ্নটার জায়গায় সমান দেওয়া হয়, তখন ডান দিকে একটা যে কোনো ধ্রুবক গুণ করতে হয়। ক্লিয়ার? তাহলে এখানেও তাই করেছি। ভি প্রপোর্শনাল টু টি/পি এর জায়গায় যখন ভি সমান লিখলাম, তখন একটা ধ্রুবক গুণ করলাম। বা এদিকে নিয়ে আসো, টি আর পি কে ডান দিকে নিয়ে আসো, তাহলে দাঁড়াচ্ছে পিভি/টি সমান কি গো? কে। পিভি/টি সমান কে। এখানে এই কথাটা লিখে নাও, কে সমান প্রত্যেকটা কথা লিখতে হবে। কে সমান সমানুপাতিক ধ্রুবক, এর মান গ্যাসের ভরের উপর নির্ভর করে। একই সাথে লেখো, গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না। অর্থাৎ কোন গ্যাস সেটা ম্যাটার করে না, গ্যাসের ভরের উপর নির্ভর করে। গ্যাসের প্রকৃতির উপর নির্ভরশীল
9। তাহলে পিভি বাই টি সমান কে হলো? এখন ধরা যাক, এখন দুটো পরিস্থিতি তৈরি করব আমি। এখন ধরা যাক P1 চাপে, T1 উষ্ণতায়, আয়তন কত? V1। সুতরাং সুতরাং না, এবং P2 চাপে, T2 উষ্ণতায়, আয়তন সমান সমান কত? V2। তাহলে লেখা যেতে পারে, এখানে দেখতেই পাচ্ছ পিভি বাই টি সমান ধ্রুবক, একটা ধ্রুবকের সমান হয়ে যাচ্ছে। তাহলে P1 V1 বাই T1 সেটাও সমান সমান একটা ধ্রুবক হবে। আবার একই রকম ভাবে P2 V2 বাই T2 সেটাও সমান সমান একটা ধ্রুবকই হবে। তাহলে P1 V1 বাই T1 সেটাও সমান কে হলো, আবার P2 V2 বাই T2 সেটাও সমান কে হলো। সুতরাং আলটিমেটলি আমরা লিখতে পারি P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2। এই যে সমীকরণটা পেলাম, এইটাই হচ্ছে এই সমীকরণটা হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বয় সমীকরণ। বোঝা গেল? দেখো বুঝিয়ে দিচ্ছি আরেকবার, সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। ধরা যাক একটি গ্যাসের পি চাপে এবং টি উষ্ণতায় আয়তন ভি ধরে নিলাম প্রথমে। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ভি প্রপোর্শনাল টু 1 বাই পি, যখন গ্যাসের উষ্ণতা টি এবং গ্যাসের ভর স্থির, কারণ তোমরা জানো বয়েলের সূত্রে উষ্ণতা এবং গ্যাসের ভর স্থির থাকে। চার্লসের সূত্র অনুযায়ী লিখতে পারি ভি প্রপোর্শনাল টু টি, যখন গ্যাসের চাপ এবং গ্যাসের ভর স্থির। তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী ভি প্রপোর্শনাল টু টি বাই পি হবে, যখন প্রত্যেকেই পরিবর্তনশীল, বা ভি ইকুয়ালস টু কে ইন্টু টি বাই পি, সমানুপাতিক চিহ্ন জায়গায় সমান দিলাম, একটা ধ্রুবক গুণ হলো, অতএব পিভি বাই টি সমান সমান কে, যেখানে কে সমানুপাতিক ধ্রুবক, এর মান গ্যাসের ভরের উপর নির্ভর করে, গ্যাসের প্রকৃতির উপর নির্ভরশীল নয়। এখন ধরা যাক P1 চাপে T1 উষ্ণতায় আয়তন V1, আর P2 চাপে T2 উষ্ণতায় আয়তন V2। তাহলে স্বাভাবিকভাবে আমরা লিখতে পারি P1 V1 বাই T1 সমান কে, আবার P2 V2 বাই T2 সমান কে, অতএব P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এটাই বয়েল আর চার্লসের সমন্বয় সমীকরণ। বোঝা গেল? সুন্দর করে আমি লিখিয়ে দিলাম, খাতায় নোট সুন্দর করে নোট আকারে লেখো এবং এইটাই ভালো করে প্রস্তুত করো। এখানে কোনো সুন্দরভাবে লিখিয়ে দিয়েছি, কিচ্ছু বাদ যায়নি। সুন্দর করে প্রথম থেকে আমি তোমাদের 2-3 বার বুঝিয়েও দিলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো এইবার এই যে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, এটা এই সমীকরণ ব্যবহার করে আমাদের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু গাণিতিক সমস্যা আসে। তাহলে আমি তোমাদের ইতিমধ্যে বয়েলের সূত্র, সেখান থেকে কি কি ধরনের অঙ্ক আসতে পারে সব শিখিয়েছি, বয়েলের সূত্রের লেখচিত্র শিখিয়েছি, সূত্রের বিবৃতি থেকে শুরু করে সমস্ত কিছু শিখিয়েছি তোমাদের। চার্লসের সূত্রেরও তাই, সেখানে সমীকরণ প্রতিষ্ঠা, চার্লসের সূত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাণিতিক সমস্যার সমাধান সব শিখিয়েছি। আজকে আমি বয়েল আর চার্লসের সমন্বয় সূত্রের দেখি গাণিতিক সমস্যা কি কি ধরনের আসতে পারে, আমি দুটো করে দিচ্ছি তোমাদের। চলো দেখো, প্রথম যে গাণিতিক সমস্যাটা রয়েছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়, গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত? আচ্ছা, প্রথমে আমি তোমাদের যেটা লিখে নেব সেটা হচ্ছে, আমি যেটা পেলাম আমরা P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2, এটাই তো পেলাম। এটা তো প্রথমে লিখতে হবে, এটাই হচ্ছে বয়েল আর চার্লসের সূত্রের সমন্বয় সূত্রের সমীকরণ। এবার আমি এটা লিখলাম। এবার তোমাকে যখন অঙ্কটা আসবে তুমি বুঝবে কি করে যে বয়েলের সূত্র চার্লসের সূত্র নাকি সমন্বয় সূত্র নাকি আদর্শ গ্যাস সমীকরণ, কোনটা এক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে বুঝবে কি করে? দেখো ভালো করে খেয়াল করো, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করা হয়েছে গ্যাসটি চূড়ান্ত উষ্ণতা জানতে চাওয়া হয়েছে, তার মানে উষ্ণতাও এখানে পরিবর্তন হচ্ছে। আবার দেখো চাপও পরিবর্তন হয়েছে, আয়তনও পরিবর্তন হয়েছে। যদি দেখো কোথাও কোনো সমস্যায় চাপ, আয়তন এবং উষ্ণতা তিনটেই চেঞ্জ হচ্ছে, তখন বুঝে যাবে সেটা সমন্বয় সমীকরণ দ্বারা সেই সমস্যার সমাধান করতে হবে। বোঝা গেল? যদি দেখো শুধুমাত্র উষ্ণতা আর আয়তন চেঞ্জ হচ্ছে, পি স্থির, তাহলে বুঝে যাবে চার্লসের সূত্র। যদি দেখো আয়তন আর চাপ চেঞ্জ হচ্ছে, টি স্থির, তাহলে বুঝে যাবে বয়েলের সূত্র। এইভাবে করতে হয়, ঠিক আছে? চলো এটা দেখি। আচ্ছা, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, চাপ আর আয়তন উভয় দ্বিগুণ হয়ে গেছে। তাহলে আমরা ধরে নিলাম, আমরা এখানে লিখছি, ভালো করে দেখে নাও, প্রাথমিক চাপ সমান সমান P1 থাক, এটা রেখে দিলাম। যেহেতু দ্বিতীয়টা দ্বিগুণ হয়েছে মানে প্রাথমিকের রেসপেক্টে দ্বিগুণ হয়েছে, প্রাথমিক আয়তন সমান সমান V1ই রাখো। আর প্রাথমিক উষ্ণতা কত দেওয়া আছে? 27 ডিগ্রি সেলসিয়াস। এ প্রসঙ্গে তোমাদের একটা কথা আমি আগেও বলেছি, আবার বলি, এই সেলসিয়াসে কিন্তু অঙ্ক হয় না। গ্যাসের সূত্রের সমীকরণে সমস্ত অঙ্ক কিন্তু পরম উষ্ণতা, অর্থাৎ সেলসিয়াস থাকলে তাকে কেলভিনে কনভার্ট করে নিতে হবে।
তাহলে 27 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে কনভার্ট করলে কত হবে? তার সঙ্গে তোমরা জানো 273 অ্যাড করতে হয়, তাহলে কত হলো? 300 কেলভিন। ঠিক আছে, আচ্ছা চলে আসো অন্তিম চাপ। অন্তিম চাপ কত? অন্তিম চাপ দেখো বলছে দ্বিগুণ হয়েছে, প্রাথমিকের দ্বিগুণ, তাহলে কত? 2p1। আচ্ছা অন্তিম আয়তন, দেখো খুব সহজ অঙ্ক, কঠিন নয়, আমি লিখে লিখে তোমাদের করাচ্ছি। এটাও দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ কার রেসপেক্টে? দ্বিগুণ প্রাথমিকের রেসপেক্টে, তাহলে আমরা লিখতে পারি কত? 2v1। আর চূড়ান্ত উষ্ণতা বা অন্তিম উষ্ণতা লিখতেই পারি কথাটা, অন্তিম উষ্ণতা সমান কত? T2। ক্লিয়ার? এটা বের করতে হবে, এবার বসিয়ে দাও। P1 V1 বা T1 এর জায়গায় কত বসাবো? 300 বসাবো। আর P2 জায়গায় কত বসাবো? P2 জায়গায় বসাবো 2p1 অন্তিম চাপ। আর V2 মানে অন্তিম আয়তনের জায়গায় কত বসাবো? অন্তিম আয়তনের জায়গায় 2v1 বসাবো ডিভাইডেড বাই T2। তাহলে দেখো, সুতরাং এখানে P1 P1 V1 V1 কেটে গেল, তার মানে পেলাম কত? T2 সমান পেলাম 4 × 300। 4 × 300 মানে 1200 কেলভিন। এবার 1200 কেলভিন, এবার অঙ্কটা কিন্তু সেলসিয়াসে শুরু হয়েছিল, তাহলে উত্তরটাও সেলসিয়াসে শেষ করতে হবে। সুতরাং নির্ণেয় উষ্ণতা কত? এই 1200 থেকে 273 কি করতে হয়? বিয়োগ করব, তাই তো নাকি গো? যখন 273 বিয়োগ করব, যখন সেলসিয়াস থেকে কেলভিনে যেতে হয় 273 অ্যাড করতে হয়, যখন কেলভিন থেকে সেলসিয়াসে আসবো 273 বিয়োগ করব। 3 × 10 7 2, 3 × 10 7, 8 × 10 2, 3 × 12 927 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? 927 ডিগ্রি সেলসিয়াস নিম্ন উষ্ণতা। অঙ্কটা বুঝতে পারলে? পরিষ্কার? আমি প্রাথমিক চাপ P1, প্রাথমিক আয়তন V1 ধরেছি, কারণ দেখতে পাচ্ছি দ্বিতীয় ক্ষেত্রে সব দ্বিগুণ হয়ে যাবে, তাহলে এটা অন্তিম চাপ, তাহলে 2p1 হয়ে গেল, অন্তিম আয়তন 2v1 হয়ে গেল প্রাথমিকের রেসপেক্টে। প্রাথমিক উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস ছিল, কেলভিনে কনভার্ট করে নিলাম। অন্তিম উষ্ণতা T2 বের করতে হবে, T2 বের করে ফেললাম। এবং উষ্ণতা কিন্তু যেহেতু সেলসিয়াসে অঙ্কটা ছিল, উষ্ণতাটা বের করলাম কিসে? সেলসিয়াসে, উত্তরটা বের করলাম। ক্লিয়ার? কেলভিনে বের করে রাখলে কেটে দেবে, আমি তা বলছি না, কিন্তু যেহেতু অঙ্কটা সেলসিয়াসে ছিল সেই হিসাবে সেলসিয়াসে বের করাটাই ভালো হবে। চলো আরো একটা অঙ্ক দেখি। চলো দ্বিতীয় গাণিতিক সমস্যার সমাধান। এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 750 mmHg চাপে গ্যাসটির আয়তন কত হবে? চলো আগে তাহলে সমীকরণটা প্রথম আগে লেখো। P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2। আচ্ছা এই সমীকরণটাই যে এখানে অ্যাপ্লিকেবল বুঝলে কি করে? দেখো এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 5 লিটার, তাহলে আয়তন কত হবে? তাহলে আয়তন চেঞ্জ হচ্ছে, বোঝা যাচ্ছে। আচ্ছা এনটিপিতে ছিল, এখন উষ্ণতা কত? 50 ডিগ্রি সেলসিয়াস, তাহলে উষ্ণতা চেঞ্জ হয়ে গেল। এনটিপি মানে আমরা কি বুঝি? 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে 50 ডিগ্রি, তাহলে উষ্ণতা চেঞ্জ হয়েছে। আবার এনটিপি মানে আমরা জানি 760 মিলিমিটার এইচজি, তাহলে এখানে 750 mmHg, তাহলে এটাও চেঞ্জ হয়েছে। চলো এবার লিখি। তাহলে প্রাথমিক চাপ P1 সমান সমান এনটিপি বলেছে, এনটিপি মানে 760 mmHg, তাই তো জানি আমরা, এটা আমরা জানি, এটা কিন্তু প্রত্যেকে মাথায় রেখো। এনটিপি মানে 0 ডিগ্রি সেলসিয়াস তথা 273 কেলভিন, আর মনে রেখো 76 সেন্টিমিটার এইচজি বা 760 mmHg, এটা মনে রেখো, বা এটিএম এ করলে 1 ATM। এই তথ্যগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। চলো এবার V1 কত? V1 হচ্ছে 5 লিটার। আর T1 কত? 0 ডিগ্রি সেলসিয়াস, কিছুক্ষণ আগে, তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 273 কেলভিন। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এইবার P2 কত? P2 হচ্ছে 750 mmHg। ওকে, V2 কত? V2টাই চেয়েছে, বের করতে হবে। আর T2 কত? 50 ডিগ্রি সেলসিয়াস বলে দিয়েছে, তাহলে 50-এর সঙ্গে 273 অ্যাড করো, তাহলে কত হচ্ছে? 323, তাই তো? 323 কেলভিন। ব্যাস এবার বসিয়ে দাও, তাহলে 760 × 5 ডিভাইডেড বাই T1 কত? 273 সমান, এখানে P2 কত? 750 × V2 কত জানি না, ওটাই বের করতে হবে। T2 বসিয়ে দাও, 323। ব্যাস, তাহলে V2 সমান সমান কত হবে? 760 × 323 × 5 ডিভাইডেড বাই 273 ×
750। ক্লিয়ার? 0 0 কেটে দাও। আচ্ছা 0 0 কেটে দিলাম। এইবার 5-এর সঙ্গে 75 কাটো। 5 15 75। আর কি কাটছে? আচ্ছা আর কাটছে নাকি দেখে নি। না আর তো দেখতে পাচ্ছি না। চলো এবার আমি ক্যালকুলেশনটা করে নিই তারপর তোমাদের বসাচ্ছি। ঠিক আছে, চলো ক্যালকুলেশনটা করে নিই। 76 into 323 divided by 273 divided by 15, 5.99 সামথিং বেরোচ্ছে। 5.99, তাহলে এখানে আমরা লিখতে পারি সমান সমান 5.99 লিটার। বেশ হয়ে গেল অঙ্ক। তাহলে অঙ্কটা হয়ে গেল। সুতরাং V2 কত? V2 5.99 লিটার। বুঝে গেল? তাহলে এই পরিস্থিতিতে আয়তন 5 লিটার হয়েছিল, আর এই পরিস্থিতিতে আয়তন কত হবে? 5.99 লিটার। ক্লিয়ার? চলো তাহলে ছোট্ট আজকেও ছোট্ট একটি টপিকের মধ্যে দিয়ে আমি তোমাদের বয়লার চার্লসের সূত্রের সমন্বয় সমীকরণ প্রতিষ্ঠা করলাম এবং দুটো গাণিতিক সমস্যার সমাধান করলাম। এইভাবে খুব সুন্দর ভিডিও পেতে গেলে এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকো। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করো এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। খুব দ্রুত আমি খুব চেষ্টা করছি খুব দ্রুত আনার, কিন্তু একটু ব্যস্ত থাকার কারণে মাঝে 2-3 দিন আমি তোমাদের ভিডিও দিতে পারিনি। তো তোমরা কোথাও কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করো, বুঝতে অসুবিধা হলে আমি আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আজকের মতন এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।